শাড়িটা খুলে লাল টুকটুকে ব্লাউজ আর সায়া পরে শুয়ে আছি খদ্দেরের জন্য। ঠিক একটু পরে সুন্দর একটি ছেলে আমার রুমে আসে। জিজ্ঞেস করলাম, তোর বয়স কত? আমার বয়স যতই হোক না কেন সেটা বলার প্রয়োজন মনে করি না। ও, কিন্তু আমি যে আমার বয়সের থেকে ছোট ছেলেদের সাথে শারীরিক সম্পর্কে যাই না। কেন, টাকা কম হয়েছে নাকি? না, টাকা কম হয়নি, কিন্তু তুই তো এখনো ছোট। কত আর বয়স হবে, এই 21 বছর? আমার বয়স জানিস কত? 25 বছর। সমস্যা নেই, কাজ শেষে আরও টাকা দেব। কথাটি বলি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে, পাগলের মতন করতে থাকে। ওর এমন পাগলামি দেখে ভালো লাগছিল, তাই আর বাধা দিলাম না। প্রায় সময়ের থেকে অধিক সময় নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো। আমি বাধা দিলাম না। কাজ শেষে 2000 টাকা উপহার দিয়ে চলে গেল। তোরে আমার খুব ভালো লেগেছে, আবার আসবো, রেডি থাকিস কিন্তু, এই বলে। ওর কথায় শুধুমাত্র আমি একটু হাসলাম, আর কিচ্ছুটি বলিনি। ছেলেটির নাম হলো কাব্য, আর যার সাথে শারীরিক মেলামেশা করলো তার নাম হলো পরি। তো কাব্য পতিতালয় থেকে সোজা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে। ঠিক সেই সময় তার মা রুমে উপস্থিত হয়। মা, কিছু বলবে? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। আজ তোর বিয়ে, সেটাও আবার একটু পরেই। কি বলছো এইসব তুমি? হ্যাঁ, যা বলছি তাই। এসব হঠাৎ করেই হয়ে গেছে। মেয়ের বাবা কাল বিদেশে যাবে, তাই আজকেই বিয়েটা হবে। এটা আবার কেমন বিয়ে মা? আরে বাবা, সব তোকে পরে বুঝিয়ে বলবো, এখনই বলো। আমরা চাইছি আজ তোদের বিয়েটা কোনো রকম হোক, পরের মাসে ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়ে দেব। ও আচ্ছা, কিন্তু মেয়ে দেখতে কেমন? অনেক সুন্দর আছে। তুই এখন রেডি হয়ে নে। আচ্ছা, ঠিক আছে মা। এরপরে কাব্য মায়ের কথা মতো রেডি হয়ে বিয়ে করার উদ্দেশ্যে রওনা দেয় মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িতে এসে দেখে তেমন কোনো লোক নেই। যার সাথে বলতে যে মেয়েটার সাথে বিয়ে হবে, সে বিশাল একটি ঘোমটা মুখে দিয়ে বসে আছে। এরপরে কাব্যকে সেখানে বসিয়ে তাড়াহুড়ো করে বিয়েটা সম্পূর্ণ হয়। বিয়ে শেষে বউকে নিয়ে কাব্য ওর মা বাবার বাড়িতে আসে। কাব্য ভাবতেই পারছে না এই 2-3 ঘন্টার মাঝে কি থেকে কি হয়ে গেল। সব যেন মাথার ওপর দিয়ে চলে গেল। বাসায় আসার পর বউকে কাব্যর রুমে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ পর, কিরে কাব্য, তুই এখনো বাইরে কি করিস? ভিতরে যা, বৌমা অপেক্ষায় আছে। হ্যাঁ, যাচ্ছি মা। এটা বলি কাব্য রুমের ভিতর চলে আসে। কাব্যর মনে শুধুমাত্র একটাই প্রশ্ন, বউ কি জানি কেমন। রুমের ভিতরে আসার সাথে সাথেই কাব্যর বউ এসে কাব্যর পায়ে সালাম করে। এতে কাব্য খুশি হয়। এরপরে যখন কাব্য বউয়ের ঘোমটাটা তোলার সাথে সাথেই কাব্য খুব বড় একটি শক খায়। এই এই তুমি এখানে? তুমি তো দেহ ব্যবসা করো। এটা বলি কাব্য ওর বাবা মাকে ডাকতে থাকে। বাবা মা ওর ডাক শুনে তৎক্ষণাৎ সেখানে চলে আসে। কি হয়েছে রে, এমন চিৎকার করছিস কেন? মা, এই মেয়ে তো হোটেলে ব্যবসা করে। এই মেয়ে, ও কেমন করে আমার বউ হতে পারে মা? এই বেয়াদব, কি বলিস তুই এসব? হ্যাঁ মা, বিশ্বাস করো, আমি এই মেয়েকে হোটেলে দেখেছি, ও দেহ ব্যবসা করে। তার মানে তুই এইসব কাজে লিপ্ত কাব্য? আমি আবার কিসে লিপ্ত হলাম, বুঝলাম না তোমার কথাটা। তুই কেমন করে জানিস পরি হোটেলে ব্যবসা করে? আসলে হয়েছে কি মা, কথাটি শেষ হতে না হতেই পরি বলে ওঠে, মা, আপনার ছেলে আমাকে এইভাবে মিথ্যে অপবাদ দিচ্ছে, এটা কিন্তু আমি মানতে পারবো না। এই মেয়ে, একদম নাটক করবি না। তোর সাথে আজকেই আমি। এই, আজকেই কি? হ্যাঁ, আপনার ছেলে যে এমন বিয়ের আগে তা তো কখনো বলেননি। আমি বাবাকে ফোন দিয়েছি, বাবা এসেই আমাকে নিয়ে যাবে। না মা, ফোন করা লাগবে না। আমার মনে হয় কি জানো তো, কাব্য তোমার সাথে মজা করছে। মা, আমি সত্যিই মজা করছি না, আমি সিরিয়াস বলছি। এই মেয়ে খারাপ কাজে নিয়োজিত আছে, আর একটি যদি বাজে কথা বলিস, আমার থেকে খারাপ কেউ হবে না। এটা বলেই কাব্যের মা রুম থেকে বেরিয়ে এসে দরজা লক করে দেয়। এই মেয়ে, তোমার সত্যি পরিচয়টা দাও। আশ্চর্য, আমার আবার কিসে পরিচয় দেব? হ্যাঁ, আমার পরিচয় হলো আমি পরি, আর এখন আপনার বউ। না, এটা আমি মানতে পারবো না। তুই আমার বউ হতে পারিস না। আপনি কি আমার সাথে মজা করেন? মজা করব কেন? হ্যাঁ, সব ভুলে গেলি? আমার সাথে যে হোটেলে শারীরিক সম্পর্ক করে 3000 টাকা নিলি। আপনি যদি আর একটি বাজে কথা বলেন তো খুব খারাপ হবে।
তোর মতন খারাপ মেয়ের সাথে আমি থাকতে পারবো না। আমি তোকে ডিভোর্স দেব। কথাটি বলার সাথে সাথেই পরি ঠাস করে থাপ্পড় মেরে দেয় কাব্যকে। তোর অনেক কথা শুনেছি, আর শুনতে চাই না। তুই কি ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স দেব। তোর মতন খারাপ ছেলের সাথে আমি থাকতে চাই না। আমি খারাপ না, তুই খারাপ, সেটা তুই ভালো করেই জানিস। যে ছেলে দেহের চাহিদা মেটানোর জন্য হোটেলে গিয়ে তৃপ্তি মিটিয়ে আসে, তার ব্যবহার কেমন হবে সেটা আমার জানা আছে। তোর মতন মেয়েকে আমার মা বাবা কেমন করে পছন্দ করলো রে? এটা তোর সৌভাগ্য যে আমি তোকে বিয়ে করেছি। যদি জানতাম তোর চরিত্র এমন, আমি কখনোই বিয়ে করতাম না। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, চুপ করে থাক, আমি এখন ঘুম যাব। এটা বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সাথে সাথে পরিও গিয়ে তার পাশেই শুয়ে পড়ে। এই মেয়ে, তুই কি চাস? হ্যাঁ, তোর দেখি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। লজ্জা নেই মানে? লজ্জা থাকলে কি আমার পাশে শুতিস? লজ্জা নেই বলেই তো পাশে শুয়েছিস। কথাটি শোনা মাত্রই পরি বিছানা থেকে উঠে পড়ে আর সোফায় গিয়ে শুয়ে পড়ে। কাব্যের কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে। একসাথে রাতে চাঁদ দেখবে, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবে, সব যেন ভেসে গেল পানিতে। এই যে একটা কথা বলি। কি কথা? আপনি কি সত্যি সত্যি এইসব করছেন, নাকি আমার সাথে প্র্যাঙ্ক করছেন? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি প্র্যাঙ্ক করছি? ও, ঠিক আছে। আবার কাব্যর মনে পড়ে তার বন্ধু হাসিবের কথা। কারণ এই হাসিবই বলেছিল এই হোটেলে একটা মেয়ে থাকে, সে খুব সুন্দর। ওর কথা মতে গিয়েছিল মেয়েটার সাথে পরকীয়া করতে। এখন সেই মেয়েটি যে নিজের বউ হবে ভাবতেই পারেনি। আবার যদি হাসিব দেখে যে হোটেলে ব্যবসা করা মেয়েটা আমার বউ, তবে তো সব কিছু শেষ, এলাকায় মুখ দেখাতে পারবো না। এইসব হাজারো চিন্তা করতে করতে কাব্য ঘুমিয়ে পড়ে সেই রাতে। পরের দিন সকালবেলায় পরি উঠে গোসল করে কাব্যের জন্য চা নিয়ে আসে, কিন্তু এসে দেখে কাব্য এখনো ঘুমিয়ে আছে। কাব্যকে একটু জ্বালানোর জন্য পরি নিজের ভেজা চুলগুলোর মুখের দিকের ওপর একটু করে নাড়াতে থাকে। ঠিক একটু পরই কাব্য জেগে যায়। ঘুম ঘুম চোখ নিয়ে কাব্য বলতে থাকে, এই, কি হচ্ছে কি? ওই কিছু না তো। একদম আমার কাছে আসার চেষ্টা করবি না বলে দিলাম কিন্তু। আমার বই গেছে আপনার কাছে আসতে। যত সব খারাপ মেয়ে। খারাপই। এখন নেন, চা খেয়ে নেন, নিজের হাতে বানিয়ে এনেছি। হ্যাঁ, আমি চা খাবো, সেটা আবার তোর হাতে? প্রশ্নই আসে না। ঠিক আছে, না খাইলে তো আর জোর করতে পারি না। আপনার ইচ্ছে হলে খাবেন, আর না হলে খাবেন না। এত কথা আমি পছন্দ করি না। আপনি না করতে পারেন, আমি পছন্দ করি। একদম ভালোবাসা দেখাতে আসবি না। তোরও ভালোবাসার কত মানুষ যে পাইছে তার ঠিক নেই। কাল রাত থেকে একটা কথাই তো বলে যাচ্ছেন আমাকে, আমি ওসব কাজ করি না। কাকে না কাকে দেখেছেন আর আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন। বাহ, নাটকও দেখি সুন্দর করতে পারিস, তুই তো নায়িকা হবি রে। ঠিক আছে। এমন সময় ডাক পড়ল বাহির থেকে, কাব্য, পড়ি, খাইতে আয় বাইরে দুজনে। ঠিক আছে মা, যাচ্ছি খাইতে। এটা বলেই কাব্য ফ্রেশ হয়ে নেয়। আর একটু পর দুজনে বাহিরে আসে। এই পতিতা মেয়েকেই বিয়ে করলি শেষ পর্যন্ত, কাব্য? কথাটি শুনেই কাব্য নিজের রুমের দিকে দৌড় দেয়, এই লজ্জা থেকে বাঁচার জন্য। সবাই ভাবছে কে এই কথাটি বলল। সেটা আর কেউ না, কাব্যেরই বন্ধু হাসিব। কোনো একভাবে হাসিবও জানতে পেরেছে যে কাব্য বিয়ে করেছে, তাই সকালবেলা উঠেই কাব্যর বাসায় চলে আসে। যখনই কাব্য ও পরি বাহিরে আসে, ঠিক সেই টাইমেই হাসিব দেখে ফেলে পরীকে, আর দেখা মাত্রই মুখ ফসকিয়ে ওই কথাটি বের হয়ে যায়। এইদিকে কাব্যের মায়ের মাথায় যেন বজ্র পড়ার মতন অবস্থা, কারণ কাল রাতে কাব্যও ঠিক একই কথাই বলেছে। আজ আবারও হাসিব পরীকে দেখা মাত্রই এই কথা বলে ওঠে। তো নিজের মান সম্মানের দিকে তাকিয়ে কাব্যর মা বলে ওঠে, এই হাসিব, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আর যদি কখনো এমন কথা শুনি তো তোমার সাথে কাব্যের মেলামেশা বন্ধ করে দেব। আন্টি, বিশ্বাস করুন, এই মেয়েটিকে আমি সত্যিই পতিতালয়ে দেখেছি। একদম চুপ করো, তোমার মুখে আর একটা কথাও শুনতে চাই না আমি। সত্যি কখনো লুকানো যায় না, বুঝলেন আন্টি? সত্যিটা সত্যিই থাকে। তুমি কি বলতে চাও? হ্যাঁ, সরাসরি বলো। আমি একটা কথাই বলতে চাই, আপনি একটি খারাপ মেয়ের সাথে আপনার সন্তানের বিয়ে দিয়েছেন, তাতেই আবার বয়সে বড়। আপনি মা হয়ে এমন একটি মেয়ের সাথে কাব্যর বিয়ে দিলেন, ভাবতেই তো পারছি না। বেয়াদব ছেলে কোথাকার, লজ্জা করে না একটি মেয়ের নামে এমন বদনাম লটানোর? আমি তো ভাবতেই পারছি না তুমি এতটা খারাপ। আপনি আমাকে থাপ্পড় মারলেন আন্টি, এটা একদম ঠিক করেননি।
কেন? তুমি কি আমাকে থাপ্পড় দেবে নাকি? আমি আপনাকে থাপ্পড় না মারলেও এই থাপ্পড়ের প্রতিশোধ আমি থাপ্পড় দিয়ে নেব না। সময় হোক, ঠিকই বুঝবেন। যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। তোমার মতন ছেলের সাথে মেলামেশার জন্য আমার সন্তানটিও এমন হয়েছে। হ্যাঁ, যাচ্ছি। তবে মনে রাখবেন, আপনাকে অনেক পস্তাতে হবে। আর হ্যাঁ, আপনার যে বৌমা আছে না, ওর সাথে আমার অনেক কাহিনী আছে। আপনার ছেলের মুখে শুনেন। এই, তুমি যাবে এখান থেকে, নাকি দারোয়ান ডেকে বের করে দেব? তার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। এই বলে হাসিব একবার পরীর দিকে তাকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পরী, তুমি আমার সাথে রুমে আসো তো, কথা আছে অনেক। হ্যাঁ মা, চলুন। বলুন, কি বলবেন? তুমি কি সত্যি ওসব খারাপ কাজে লিপ্ত আছো পরী? যা সত্যি তাই বলবে। মা, বিশ্বাস করুন, আমি এইসব কাজে লিপ্ত কথা তো দূরের কথা, মুখেই কখনো আনিনি। তাহলে কাল রাতে কাব্য আর আজ ওর বন্ধু হাসিব এইসব কথা বলল কেন? বুঝলাম না তো। সেটাই তো আমিও বুঝতেছি না মা। ওরা কেন আমাকে এইসব দোষারোপ করছে? আর আমি তো এমন মেয়ে না। লুকাচ্ছ না তো আবার কোনো কথা? যদি লুকিয়ে থাকো, সত্যিটা বলো, কোনো সমস্যা হবে না। আমি দেখব কি করা যেতে পারে। আশ্চর্য, আমি মিথ্যা বলবো কেন? যদি আপনার বিশ্বাস না হয় তবে আমার সম্পর্কে আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন আমি কেমন মেয়ে। ও, কিন্তু আমিও বুঝতে পারছি না, ওরা দুজনে কি প্ল্যান করে এমন করছে, নাকি অন্য কিছু? কাব্য তো আমাকে কখনো মিথ্যে কথা বলে না। আমার মনে হয় কি যেন পড়ি, ওরা তোমার মতনই কাউকে দেখেছে, তাই তোমাকে নিয়ে এমন মন্তব্য করছে। হয়তো হতে পারে, কিন্তু এখন আমি কি করব? আপনার ছেলে তো আমার সাথে কথাই বলছে না। যদিও বা কাছে যাই, তবে কত কথা বলছে। এর চেয়ে আপনি আমার বাবাকে বলেন আমাদের আলাদা করে দিন। এই মেয়ে, তুমি পাগল হয়ে গেছো নাকি? কাল বিয়ে হলো আর আজকেই ডিভোর্সের দিকে ইঙ্গিত দিচ্ছ? আমি কি তোমাকে এখন কোনো খারাপ মন্তব্য করেছি নাকি, যে তুমি ছাড়াছাড়ির কথা মুখে আনছো? আর কখনো এমন কথা বলবে না। তো আমি আর কি করব বলেন? যেখানে আপনার সন্তান আমার স্বামী হয়, ও নিজেই কথা বলে না, সেখানে কেমন করে থাকবো? চিন্তা করিও না মা, আমি সব কিছু ঠিকঠাক করে দেব। একটু ধৈর্য ধারণ করো প্লিজ। জোর করে তো ভালোবাসা হয় না মা। আমি জোর করে আপনার সন্তানের ভালোবাসা চাই না। আরে এমন কিছু না, ওর মনে হয়তো বর্তমানের অনেক প্রশ্ন, তাই তোমাকে মেনে নিতে পারছে না। আমি জানি না মা। আচ্ছা, একটি কথা বলি শোনো। কাব্য যেই কলেজে পড়ে, তোমাকেও সেই কলেজে ভর্তি করিয়ে দিই। এতে করে তোমরা সব সময় একসাথে থাকতে পারবে। তখন দেখবে ও তোমার প্রতি আকৃষ্ট হবে। ঠিক আছে মা, আপনি যা ভালো মনে করেন। এরপরে পরী সোজা রুমে চলে আসে। এসেই দেখে যে কাব্য মন খারাপ করে বসে আছে। কাব্যের মন ভালো করার জন্য পরী বলে ওঠে, আপনি চিন্তা করবেন না, আমাদের ডিভোর্স হবে। কথাটি শুনে কাব্য বলে ওঠে, কবে ডিভোর্স হবে আমাদের? আজকে? আসলে বিয়ের 3 মাস আগে তো ডিভোর্স হয় না, তাই আমাদের 3 মাস একসাথে থাকতে হবে। ও, আমি কাল থেকে আপনার কলেজে যাব। কি? হুম, আমিও পড়াশোনা করতে চাই। আপনার সাথে তো থাকবো না, তাই ভেবেছি পড়াশোনাটা চালিয়ে যাব। কিন্তু আমার কলেজে কেন? আরও তো অনেক কলেজ আছে। শুনেছি আপনি যেই কলেজে পড়েন ওটাই নাকি এখানকার মধ্যে বেস্ট কলেজ। ভালো, খুব ভালো। আর হ্যাঁ, তুই যে হোটেলে খারাপ কাজ করিস তার প্রমাণ আমি আজ দেব। ঠিক আছে। এটা বলি কাব্য সোজা সেই পতিতালয়ে আসার জন্য রওনা দেয়। প্রায় 1 ঘন্টা পরে গন্তব্যস্থানে আসে। তো এসেই সোজা ওই মেয়েটার রুমে যায়, যে মেয়েটার সাথে এখানে শারীরিক সম্পর্ক করেছে। ভিতরে ঢুকেই দেখে যে অন্য একটি মেয়ে শুয়ে আছে এই রুমে। আশ্চর্য, ওই মেয়েটা কোথায়? আচ্ছা, এই রুমে যে ছিল কালকে সে কোথায়? কেন, আমি কি তার চেয়ে খারাপ নাকি? আমাকে পছন্দ হয়নি? প্লিজ বলুন, সে কোথায়? বলতে পারি, এর জন্য 200 টাকা দিতে হবে আমাকে। কথাটি শোনার সাথে সাথেই কাব্য টাকাটি বের করে দেয়। এখন বলো তো, কাল রাতে বিয়ে হয়ে গেছে রূপসীর, তাই আমি ওর রুমে এসেছি এখন। কি? ওর বিয়ে হয়েছে মানে? আসলে ও দেখতে অনেক সুন্দর আর ব্যবহারও অনেক সুন্দর। কাল একটা আপনার মতন খদ্দের এসেছিল। তারপরে? তারপরে আবার কি? রূপসী ওকে মন ভরে ভালোবাসা দিয়েছে। এতে লোকটি খুশি হয়ে আর ওর রূপ দেখে নিয়ে গিয়েছে, বলেছে বিয়ে করবে। এইসব সত্যি নাকি মিথ্যে? আর ওর নাম রূপসী? তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা বলেই কাব্য সেখান থেকে আবারও বাসায় আসার জন্য রওনা দেয়। পুরো রাস্তায় কাব্যের মাথায় একটাই চিন্তা, সেটা হলো এই পরীকে নিয়ে।
পরী কি সত্যি কথা বলছে নাকি পরী নাটক সাজাচ্ছে। এই সব চিন্তা করতে করতে কাব্য বাসায় চলে আসে। এই, তুই কোথায় গেছিলি? হ্যাঁ? কোথাও না। কেন, কি হয়েছে? পরীকে নিয়ে ঘুরতে যা, ওর মনটা ভীষণ খারাপ। খারাপ তো আমি কি করব শুনি? আমি মন ভালো করার ওষুধ নাকি? আমি যেটা বলেছি সেটাই কর। আমি পারবো না ওই খারাপ মেয়েকে নিয়ে ঘুরতে। ও খারাপ না, খারাপ হলি তুই। যদি খারাপ জায়গায় না যেতিস এইসব মিথ্যে কথা কখনোই বলতে পারতিস না। কি? আমি খারাপ? হ্যাঁ হ্যাঁ, তুই খারাপ। তোর মতন সন্তান যে কেন আমাকে দিয়েছে সৃষ্টিকর্তা, ছোট থাকায় মেরে ফেলতে পারোনি? তাহলে তো আজ এমন কিছু হতো না। সেটাই তো ভুল করেছি। এইভাবে মায়ের সাথে ঝগড়া করে কাব্য নিজের রুমে চলে আসে। আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে না। আমার জন্য আপনি অনেক করেছেন। আজ আমি চলে যাব বাবার সাথে। পরি বলল, আজ একটি কথা বলি, শোনেন। আপনি যে মেয়েটাকে আমাকে মনে করছেন, সেই মেয়েটা সত্যিই আমি না। না, তুমিই সেই মেয়ে। আমি নিজের চোখে তোমাকে দেখেছি পতিতালয়ে। ও আচ্ছা, ভালো থাকেন, আমি গেলাম। এটা বলেই যখন পরি যাইতে ধরবে, ঠিক তখনই কাব্য পিছন থেকে হাতটি টেনে ধরে। কাব্য পরীর হাতটা ধরার সাথে সাথেই পরীর শরীরটা যেন কম্পন দিয়ে উঠল। কি হলো? হাত ধরলেন যে? আপনি এখানেই থাকেন। মা এখন অনেক মন খারাপ করে আছে। আপনি চলে গেলে আরও মন খারাপ করবে। কিন্তু আপনার যে সমস্যা হচ্ছে এখানে, হোক, আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে। তো এইভাবেই কেটে যায় একটি মাস। কাব্য পরীর সাথে কথা বলে না। পরী নিজেই এসে বলে, তখন উত্তরটা শুধুমাত্র দেয়। সকালবেলা কাব্য ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে যখনই কলেজে বের হবে, এমন সময় ওর মা চলে আসে। কাব্য, দাঁড়াও, আজ পরীও কলেজ যাবে। মা, মাথা গরম করিও না তো। আজ 1 মাস পরে কলেজে যাচ্ছি, এমনি মনটা খারাপ। পরী কলেজে ভর্তি হয়েছে, ও আবার কবে ভর্তি হলো বুঝলাম না তো। আমি কাল তোর স্যারের সাথে কথা বলেছি, ওকেও ভর্তি করিয়ে নিয়েছি। তো এখন আমি কি করব? কি আর করবি? তোর বউকে তুই কলেজে নিয়ে যাবি। ও কলেজ দেখেনি? না, ও কলেজ দেখেনি। আজ দেখিয়ে দে, তারপরে না হয় একা একাই যাবে। ঠিক আছে। এই পড়ি, তাড়াতাড়ি আয়, কাব্য তোর জন্য ওয়েট করছে। হ্যাঁ মা, আর 1 মিনিট, আমি রেডি হয়েছি। কথাটি বলা মাত্রই পরি চলে আসে। কথাটি শুনেই কাব্য পরীর দিকে তাকাতে যেন আর চোখ ফেলাতে পারে না। এটা তো সত্যিকারের পরি মনে হচ্ছে। এই যে আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, আমাকে কখনো আগে দেখেননি? কথাটি শুনেই কাব্য লজ্জা পায়, কারণ সেখানে মাও ছিল তাই। হয়েছে, আমার তো আর কাজ নেই। এরপরে দুজন বাসা থেকে বাহিরে এসে একটি রিকশায় অপেক্ষা করছে। 2 মিনিট পর একটি রিকশা এসে পড়ে। ওই মামা, নিয়ে যাবেন সরকারি কলেজ? অবশ্যই যাবো মামা, উঠে বসুন মামিরে সহ। এরপরে কাব্য পরি দুজনেই উঠে বসে। বেশ কিছুদিন যাওয়ার পরেই দেখা হয়ে যায় সেই হাসিবের সাথে। আপনি এই ছেলেটির সাথে কথা বলবেন না কেন? এই ছেলেটি আপনার মাকে সেদিন অপমান করেছে। কথাটি শুনে কাব্য একটু অবাক হয় আর ভাবতে থাকে কি করবে। শেষমেশ চিন্তা করে কথা বলবে না, কারণ যে আমার মাকে অপমান করেছে তার সাথে আবার কিসের কথা। যখনই রিকশাটি হাসিবের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় হাসিব বলে ওঠে, ই মামা, বউ নিয়ে ব্যবসায় যাচ্ছিস নাকি? আমাদেরও দিস, আমরাও টাকা দেব, সমস্যা নেই। তোর কাছ থেকে এসব আশা করিনি হাসিব। বিয়ে তো করেই নিয়েছোস একটা হোটেলের মেয়েকে। এ যেমন ভাব দিচ্ছিস, মনে হচ্ছে পরিমণিকে বিয়ে করেছিস। এই কথাটি শুনেই কাব্য রিকশা থেকে নেমে হাসিবের কলারটা টেনে ধরে। আর একটি কথাও যদি বলিস, তোর ওই মুখটার জায়গায় থাকবে না বলি এক ধাক্কা দেয় হাসিবকে। এই, আপনি উঠে পড়ুন, কলেজে দেরি হচ্ছে। এইসব রাস্তার ছেলে মেয়েদের সাথে কথা না বলাই ভালো। পরীর কথা মতো কাব্য আবারও রিকশায় উঠে পড়ে। তুই যে একটা পতিতালয়ের মেয়েকে বিয়ে করেছিস, সেটা আমি ভাইরাল করব, ওয়েট কর। সেদিকে কাব্য আর কান্না দিয়ে মন খারাপ করে বসে থাকে। বেশ কিছুক্ষণ পর যখনই কলেজের সামনে রিকশাটি যাবে, আর সেই সময় কাব্য বলে ওঠে, মামা, এখানেই দাঁড়াও। কলেজ তো আর একটু দূরে দেখা যাচ্ছে, এখানে থামবে কেন? কাব্য রিকশা থেকে নেমে রিকশাওয়ালাকে টাকা বুঝিয়ে দেয়। মামা, একে কলেজের সামনে গিয়ে নামিয়ে দিও। এই, আপনি কোথায় যাবেন? হ্যাঁ, এই, এত প্যাঁচাল মারবি না। তোর কারণে আমার সব মান সম্মান শেষ। আমি চাই না তুই কলেজে আমার মান সম্মান শেষ কর। কলেজের কেউ যেন না জানে তুই আমার বউ। কথাটি শুনে পরীর মন খারাপ হয়ে যায়। কিরে, কথা বুঝেছিস? ঠিক আছে, আমি কাউকে কখনো বলবো না আমরা দুজন স্বামী স্ত্রী। মনে থাকে যেন, যদি বলিস খুব খারাপ হবে বলে দিলাম।
এই মামা, নিয়ে যাও ওকে। এরপরে রিক্সাওয়ালা মামা পরীকে নিয়ে কলেজের সামনে এসে নামিয়ে দেয়। যখনই পরী কলেজে ঢুকবে সবারই এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে। ঠিক একটু পরে কাব্যও কলেজে ঢোকে, আর সাথে সাথেই দেখতে থাকে পরীকে সবাই ফলো করছে। একটু দূরে যেতে না যেতেই কাব্যের একটি বন্ধু বলে ওঠে, কাব্য, ওই দেখ, একটা মেয়ে আমাদের কলেজে এসছে। উফ, কি সুন্দর দেখতে। এই কথা শুনে কাব্য কি বলবে ভেবে পাচ্ছে না। ঠিক সেই সময় পরীর দিকে তাকাতেই দেখতে পাই, এই যে, আই লাভ ইউ, আমি আপনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, তাই প্রপোজ করলাম। পরী কলেজে ঢোকা মাত্রই যে এমন কিছু ঘটবে কাব্য ভাবতে পারেনি। সরি, আমি তো আপনাকে চিনলাম না, আর হঠাৎ করে প্রপোজ করার মানেটাই বা কি? আপনি নতুন কলেজে, তাই না? হ্যাঁ, নতুন। কিন্তু কেন? আসলে আপনাকে দেখেই আমার এতটা পছন্দ হয়েছে যে আর একটুও লেট করতে পারলাম না, তাই সোজা এসে প্রপোজ করলাম। ও, ভালো। এখন বলেন অ্যাকসেপ্ট করবেন কি না? সরি, মানে আমি তো আপনাকে ভালোবাসি, পছন্দ করি। এখন আপনার বলার পালা। কি বলবো আমি? আমাকে ভালোবাসেন কিনা সেই কথাটা। থাপ্পড় চেনেন? থাপ্পড়? থাপ্পড় দেবেন মানে? এত বড় সাহস, আমাকে থাপ্পড় দেবেন? কথাটি শেষ হতে না হতেই পরী কষে একটি থাপ্পড় দিয়ে দেয়। এখন ভালো লাগছে নাকি আর দুটো দেব? পরীর এমন ব্যবহার দেখে পুরো কলেজ তো অবাক, কারণ প্রথম দিন এসেই থাপ্পড়, না জানি আরো কত কিছু করবে। বন্ধু, দেখছোস কি সাহস, দিল থাপ্পড় বসিয়ে প্রপোজ করাতে। আরে বাদ দে তো এসব। বাবা, শয়তানের মুখে দেখি রাম নাম। আমি শয়তান? আমি ভদ্র ছেলে, বুঝছিস? সেই, এই প্রথম দেখলাম ভাই তুই ভদ্র। কিন্তু কেন আছিস যে সেটা বুঝলাম না। তবে আমি নিশ্চিত তুই কিছু একটা বেজাল পাকাইছোস। আরে তেমন কিছু না ভাই, মেয়েটা তো আমাদের দিকেই আসছে রে, মনে হয় তোকে পছন্দ করছে। এই দিকে আসা দেখে কাব্য একটু ভয় পায়, কারণ যদি কিছু উল্টোপাল্টা বলে এখানে আসে, তবে মান সম্মান সব শেষ। আরে চুপ থাকবি তুই। এর মধ্যে পড়ে এসে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের ক্লাসরুমটা কোনটা ভাইয়া? এই কথা শুনে কাব্য একটি নড়ে চড়ে উঠল, কারণ পরি সোজা ভাইয়া বলে ডাকলো। ওপর তলায় গিয়ে ডান দিকে গিয়ে যেই রুমটা, ওটাই আমাদের রুম। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ঠিক আছে। আমি এই কলেজে নতুন তো, তাই কিছু চিনি না। আমার নাম পরি, আপনার নাম কি ভাইয়া? কাব্য ভাবছে, এই পরি কি আবার নাটক শুরু করলো রে বাবা। আমার নাম কাব্য। বাহ, অনেক সুন্দর নাম। আচ্ছা ভাই, আসছি, পরে কথা হবে এক সময়। আচ্ছা। যখনই পরি একটু দূরে সরে গিয়েছে, ঠিক সেই সময় কাব্যের বন্ধু বলে ওঠে, দেখ মামা, আমি কিন্তু নিশ্চিত তোদের প্রেম হয়ে যাবে। এখন আমাকে ট্রিট দিয়ে দে। চুপ করবি তুই? মামা, আমি কিন্তু প্রেম বিশেষজ্ঞ, এই মুখ দিয়ে যাই বলছি তাই হয়েছে। ব্যাটা, কলেজে কত ছেলে আছে, তাদের কাছে না গিয়ে তোর কাছে এসছে, তার মানে তোরে মেয়েটা একটুও পছন্দ করেছে। ভাই, তুই কি এখন চুপ করবি? যদি চুপ না করিস তবে কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, চুপ করছি। নদীর খবর কি রে? নদীর সাথে কাল দেখা হয়েছিল, ও তোকে পছন্দ করে। কে? নদী বলেছে তোকে এটা? হ্যাঁ, নদী বলেছে। ও ক্লাসরুমে আছে, চল। আচ্ছা, চল। রাজ ও কাব্য দুজনেই ক্লাসরুমে চলে আসে, কিন্তু এসেই দেখে যে নদী পরীর সাথে বসে আছে। ডাক দিব কি নদীকে? না, এখন থাক। তখন কাব্য লক্ষ্য করে যে নদী কি যেন বলছে পরীকে আমার দিকে তাকিয়ে। নদী বলল, এই পরী, ওই দেখো ছেলেটা, ওর নাম কাব্য। পরী চিনেও না চেনার একটু ভান করলো। ওই যে টিয়া কালারের শার্ট পরে আছে, ওর নাম। একবার দেখেছি, কিন্তু কি হয়েছে? ওকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে অনেক পছন্দ করে। এই কথাটি শুনেই যেন পরী থ হয়ে গেল, মনে হচ্ছে আকাশ থেকে পড়ল। কতদিনের সম্পর্ক তোমাদের? দুজন দুজনকে পছন্দ করি, কিন্তু এখনো বলিনি, তবে আজ বলবো ভেবেছি। ও, অনেক সুন্দর না ছেলেটা? অনেক সুন্দর, তোমার সাথেই ভালো বানাবে। শোনো, আজ ওকে আমি ভালোবাসার কথা বলবো, সাথে তুমি থাকবে। আরে আমি কেন থাকবো বলো? তখন আমি ভয় পাবো না, মনে একটা শক্তি থাকবে তুমি থাকলে। না না, আমি পারবো না। আরে সমস্যা কি থাকলে? হ্যাঁ, আমি বলবো, তুমি পাশে থাকবে। তুমি তো বলছো না। ঠিক আছে, তুমি থাকবে আমার সাথে। থাকবো। ধন্যবাদ তোমাকে। শোনো, টিফিন পিরিয়ডে বলবো এখন ক্লাস করি। সবাই ক্লাস করতে থাকে। এদিকে পরীর মনে যেন শান্তি নেই, ক্লাসে মন বসছেই না, শুধুমাত্র কাব্যের কথাই মাথায় আসছে। তবুও মন খারাপ করেই ক্লাস করতে থাকে। এইভাবে দেখতে দেখতে টিফিন পিরিয়ড চলে আসে। এই পরী, টিফিন পিরিয়ড হয়েছে, চলো এখন বাইরে যাই।
চলো। এই বলে দুজনে বাইরে চলে আসে। এসেই দেখে যে কাব্য ও তার বন্ধুরা বাইরে আড্ডা দিচ্ছে। ওই দেখো কাব্য, ওর হাসিটা আমার কাছে এত সুন্দর লাগে যে বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, অনেক সুন্দর। ওই, তুমি আবার কাব্যের প্রেমে পড়িও না। আরে না, কি যেন বলবে ওনাকে। ডাকছি। এটা বলেই নদী রাজকে ডাক দেয়। বলো নদী, কি বলবে? এইদিকে কাব্যকে নিয়ে আসো, ওর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে। রাজ কাব্যকে ডাক দিয়ে নদী ও পরীর কাছে নিয়ে আসে। কাব্য এসেই দেখে যে এখানে পরীও অবস্থিত। এখানে যে পরী আছে সেটা জানলে কাব্য কখনোই আসতো না। তো পরীকে দেখা মাত্রই কাব্য আবারও পিছনে আসতে থাকে। ঠিক সেই সময় নদী কাব্যের হাতটি ধরে ফেলে। এই কাব্য, কোথায় যাচ্ছ? আমার কাজ আছে। কেন ডাকছো সেটা বলো। কেন ডাকছি তুমি তো মনে হয় জানো না। জানি, এই সম্পর্কে পরে কথা হবে। না, এখনই কথা হবে। বলো, কি বলতে চাও? কথাটি বলেই যখন পরীর দিকে তাকায়, ঠিক তখন দেখতে পায় পরীর চোখে অশ্রু এই আসবে। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি কাব্য, তোমার বউ হতে চাই, নেবে আমাকে গ্রহণ করে? মানে? আমি তোমাকে ভালোবাসি, আমার যতদিন নিঃশ্বাস আছে তোমার সাথে এক হয়ে থাকতে চাই। তো এরপর পরী কি করলো, বা পরীর সাথে কি হলো? কাব্য কি পরীর ওপর রাগ করে নদীকে অ্যাকসেপ্ট করে নেবে, নাকি পরীর আসল পরিচয় খুঁজে বের করবে? পরবর্তী ঘটনা জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে।